আজকে আমরা নবম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি নিয়ে কথা বলবো। এটা বলে রাখতে চাই, যারা নতুন কারিকুলাম আমাদের নতুন কারিকুলামের নবম শ্রেণীতে যারা অধ্যয়নরত আছো, যারা এখন নবম শ্রেণীতে আছে, এবং এই বহুপদী আমাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা টপিকস। এটা যত ভালোভাবে জানবা সামনের দিনগুলো তত ভালোভাবে পার করবা। সো এটাকে আমরা কোনোভাবেই ইজিভাবে নিব না। ইজিভাবে নিব কখন? যখন আমি বিষয়টাকে জানি, বিষয়টা জানতে পারবো, তখন আমরা এটাকে ইজিভাবে নিব। কিন্তু এটাকে আমাদেরকে ছেড়ে দেওয়া যাবে না যে এটা পড়লে পড়লাম, না পড়লে নেই। এটাকে তোমাকে ভালো ক্লাসে ভালো করার জন্যও পড়তে হবে, পরীক্ষা ভালো করার জন্যও পড়তে হবে, এবং নবম শ্রেণীর মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হিসাবে জানতে হবে। আমি কোনো টপিক শুরুর আগে ওই টপিক সম্পর্কে বিস্তারিত বেসিক্স নিয়ে আলোচনা করি। দেখো, নবম শ্রেণীর গণিত বইয়ে চতুর্থ অধ্যায় প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি। প্রকৃতি ও প্রযুক্তিতে বহুপদী রাশি অর্থাৎ এখানে মোস্ট ইম্পর্টেন্ট যেটা হচ্ছে আমাদের বহুপদী রাশিটা প্রকৃতি এবং প্রযুক্তিতে কিভাবে আসতেছে, মানে কি কাজ করতেছে সেটা আমরা জানবো। আর যে সকল বিষয়ে বেসিক্স আমাদেরকে জানতে হবে সেটা হলো, এক, বীজগণিতিক রাশি কাকে বলে। আমাদের দাদার নাম আমরা জানি না। একদিন কেউ আমাকে জিজ্ঞাসা করলো তোমার বাবার নাম কি, বাবার নাম বললাম তোমার দাদার নাম কি জানি না, আব্বা জানে, আব্বার বাবার নাম। তাহলে হইলো, বলেন, বাপকে জানতে হলে বাপের বাপকেও জানতে হবে, দাদাকেও জানতে হবে। বহুপদী রাশিটা কোথা থেকে আসছে সেটা হচ্ছে বীজগণিতিক রাশি থেকে। এটা আমরা পরে আলোচনা করবো। বীজগণিতিক রাশি জানার পরে বীজগণিতিক রাশিতে আমাদের কি কি টার্ম থাকে, কি কি জিনিসগুলো থাকে সেটা হচ্ছে, প্রথমে বীজগণিতিক রাশি অবশ্যই পদ থাকবে, চলক থাকবে, ধ্রুবক থাকবে। এই পদ, চলক, ধ্রুবক কি এটা আমাদেরকে জানতে হবে। এটা আমরা অনেকেই জানি, আবার অনেকেই পদ কি, চলক কি, ধ্রুবক কি, এটা কোনো কোশ্চেন। অবশ্যই এইগুলো না জানলে তুমি ম্যাথে তো কিছুই জানো না, ম্যাথ করবা কেমনি। তারপর বহুপদী কি, বহুপদী। তারপরে হচ্ছে 3 নম্বর হচ্ছে আমাদের বহুপদী কি, যেটা নিয়ে কথা। আমরা বাপ সম্পর্কে জানার আগে দাদা দাদা সম্পর্কে জানবো। এই দাদা থেকেই তো বাপের উৎপত্তি, তাই না? দাদা না আসলে কি বাপ হইতো? বলুন দেখি, হইতো না। তারপর হচ্ছে বহুপদী কি, বহুপদীতে কি কি আছে। বহুপদীতে বহুপদীর মাত্রা, তোমাদের যে কোশ্চেনগুলো আসবে বহুপদীর মাত্রা নির্ণয় করো। তারপর আদর্শ রূপ, বহুপদীর আদর্শ রূপ কি, বহুপদীর আদর্শ রূপ জানতে হবে। বহুপদীর মাত্রা কি, বহুপদীতে তো মাত্রা কি, মাত্রা মানে তো হচ্ছে পাওয়ার, পাওয়ার ইন্ডেক্স, শক্তি ইত্যাদি। এখন এই যে পাওয়ারটা বহুপদীতে যেমন অনেক মাত্রা থাকে, তাহলে বহুপদীর মাত্রা সমীকরণ বা মাত্রা পদ কোনটি সেটা আমাদেরকে জানতে হবে। তারপর হচ্ছে 5 নম্বর জানতে হবে বহুপদীর ধ্রুবক পদ। একটি বহুপদীর ধ্রুবক পদ ও মুখ্য পদ এবং মুখ্য সহগ কি, এই জিনিসগুলো যদি তোমরা জানো, তোমরা ধরে নাও তোমরা বহুপদী থেকে 67% শেষ করে ফেলবা। বাকিগুলো বই গিয়ে আসছে, আমরা দেখবো এখন এক এক করে পুরো টপিকসগুলো তোমরা খাতায় নোট করে ফেলো। আর টপিকসগুলো আমরা ধীরে 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 জানবো। জি, ধন্যবাদ। আমাকে অনেক সুন্দর লাগতেছে, আমি জানি। যাই হোক, অনলাইনে তুমি দুষ্টুমি করিও না। অনলাইনে অনেকেই দেখতে চাই, এখানে দুষ্টুমি করা যাবে না। যাই হোক, আমরা এখন প্রথম কোশ্চেন আমাদের হচ্ছে বীজগাণিতিক রাশি কি। বীজগাণিতিক রাশি সম্পর্কে আমরা জানবো। আচ্ছা, তোমরা বলো তো কমেন্টে, আমি লেখার আগে বলো তো বীজগাণিতিক রাশি কি। আসলে বীজগাণিতিক রাশি, আচ্ছা, বীজগণিতের জনক কি? বীজগণিতের জনক কে তোমরা কি জানো? বীজগণিতিক কার হাত ধরে আমাদের মাঝে এসেছে? বীজগণিতিক রাশির জনক হচ্ছে আল খোয়ারিজমি। তাহলে এই যে বীজগণিত, এই যত সমস্যা এই ব্যাটা করছে, ইনি কি করছে? আল খোয়ারিজমি স্যার, ইনি বীজগণিতটা আমাদের মাঝে দিয়ে গেছে। আর এখন আমাদেরকে কষ্ট করে ভিডিও করতে হয়, ক্লাস নিতে হয়, আর তোমাদের কষ্ট করে পড়তে হয়, পরীক্ষা দিতে হয়, পাস করতে হয়, তাই না? আমরা এখন যাবো বীজগণিতিক রাশি কাকে বলে। আচ্ছা, কে কে জানো একটু বলো তো কমেন্টে, আমি লেখার আগে বলো তো।
তাহলে আমরা প্রথমে যেটা জানবো, 1 নম্বর কোশ্চেনের উত্তর, বীজগাণিতিক রাশি কাকে বলে। বীজগাণিতিক রাশি কাকে বলে, বীজগাণিতিক রাশির সংজ্ঞাটা দেখো, তোমরা লিখে নিতে পারো। এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে, এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে ঘাত বা একাধিকের সাহায্যে অর্থবহভাবে, এই অর্থবহভাবে কথাটা মোস্ট ইম্পর্টেন্ট একটা কথা মাথায় রাখতে হবে। এই ঘাত বা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করলে যে নতুন সংখ্যা নির্দেশক প্রতীক সৃষ্টি হয় তাকে বীজগাণিতিক রাশি বলে। তাহলে বীজগাণিতিক রাশির সংজ্ঞা কি পেলাম? বীজগাণিতিক হচ্ছে এক বা একাধিক সংখ্যা ও সংখ্যা নির্দেশক প্রতীককে যদি ঘাত বা একাধিকের সাহায্যে অর্থবহভাবে সংযুক্ত করা হয় তাহলে একটা নতুন সংখ্যা নির্দেশক প্রতীক সৃষ্টি হয়। এই যে সেটাকে বলা হয় বীজগাণিতিক রাশি। এটা হচ্ছে একটা বীজগাণিতিক রাশি। এইরকম এই বীজগাণিতিক রাশিটা এমন হতে হবে একটা অর্থ আছে, অর্থ বহন করে। এমনটা নয় তোমাদের বইয়ে যেগুলো, এটা আমি নিজে বানিয়ে লিখছি, তো তোমাদের বইয়ে যেটা থাকবে দেখবা অবশ্যই এখান থেকে তোমরা একটা টার্মে যাইতে পারবা, অবশ্যই এটাকে অর্থবহ হতে হবে। তাহলে বীজগাণিতিক রাশি কাকে বলে আমরা জানতে পারলাম, বীজগাণিতিক রাশি কি আমরা জানছি। তারপর আমাদের 2 নম্বর কোশ্চেনটা ছিল যে পদ, চলক ও ধ্রুবক কি। আমরা বীজগাণিতিক রাশি কি জানলাম, বীজগাণিতিক রাশিতে যে 3টি জিনিস আমাদেরকে জানতে হবে, একটা হচ্ছে পদ, চলক, ধ্রুবক। পদ কাকে বলে? বীজগাণিতিক রাশির প্রত্যেকটি মানই একটি পদ, অর্থাৎ একাধিক পদের সমন্বয়ে গঠন হচ্ছে বীজগাণিতিক রাশি। তাহলে বীজগাণিতিক রাশিতে যে মানগুলো দেখছে, এই মানগুলো প্রত্যেকটাই একটা পদ। যেমন আমরা লিখছি, প্রথমে আমরা লিখছিলাম ওই বীজগাণিতিক রাশিটা থেকে দেখো, x4 একটা পদ, 7x একটা পদ, 3x একটা পদ, 9 একটা পদ, 7x স্কোয়ারে দাও, এই যে প্রত্যেকটা মানে এক একটি পদ। এই পদগুলোকে যখন তোমরা সংখ্যা নির্দেশক প্রতীক, সংখ্যা নির্দেশক প্রতীক কাজগুলো যোগ, বিয়োগ, গুণ, ভাগ। তারপর হচ্ছে বীজগাণিতিক রাশিতে চলক কাকে বলে? চলক হচ্ছে যার মান পরিবর্তনশীল, অর্থাৎ বীজগাণিতিক রাশিতে যে মানটা আমাদের জানা নেই, যে মানটা পরিবর্তনশীল, যে কোনো মান হতে পারে, তাকে বলা হয় চলক। চলক তোমাদের ইংলিশ অ্যালফাবেটের শেষের এক্স ওয়াই জেড কে প্রধানত চলক হিসেবে আমরা লিখে থাকি। চলক, এখানে দেখো এই চলক কথাটা একটু ভালোভাবে মনোযোগ দিয়ে শুনো। চলক কি? চলক হচ্ছে বীজগাণিতিক রাশিতে অজানা মান, যার অজানা মান সেটা হচ্ছে চলক, যেটা পরিবর্তনশীল। এখানে দেখো x4, 7x, 3x, 9, এই যে x এর মানটা কত আমরা জানি না, এটা অনির্দিষ্ট মান। এটা 1 হতে পারে, 2 হতে পারে, 3 হতে পারে, 4 হতে পারে, 5 হতে পারে, 6 হতে পারে, যা খুশি হতে পারে। এই x এর অজানা মানকে কি বলা হয়? চলক বলা হয়। x এর অজানা মানকে কি বলা হয়? চলক বলা হয়। ধ্রুবক কি? যার মান নির্দিষ্ট তাই হচ্ছে ধ্রুবক, যার মান নির্দিষ্ট তাই হচ্ছে ধ্রুবক। অর্থাৎ আমাকে যদি কোনো অঙ্কে বলে দেয় x ইকুয়াল টু 5, তাহলে x কি 5 এর বেশি হতে পারবে? 5 এর কম হতে পারবে না। x এর মান আমরা 5 এই নিতে হবে। অর্থাৎ যাটা মান নির্দিষ্ট থাকবে সেটা হবে ধ্রুবক। ধ্রুবক যে কোনো স্বাভাবিক সংখ্যায়, অর্থাৎ যে কোনো সংখ্যায় ধ্রুবক। এই যে এখানে নাই, এটা একটা ধ্রুবক মান। এখানে 5 যদি থাকে, ধ্রুবক মান। অর্থাৎ আমরা বলতে পারি যে কোনো সংখ্যায় একটি ধ্রুবক সংখ্যা। আমাদের 3 নম্বর কোশ্চেন যেন কি ছিল, তাহলে আশা করি তোমরা পদ, চলক, ধ্রুবক, কোশ্চেন আমাদের কি ছিল, বহুপদী কি। এটা হচ্ছে শুধু তোমাদের জন্য নয়, এটা সবার জন্য, যারা 9-এ পড়তেছে তাদের সবার জন্য। সবাই আমার এই ক্লাসটা করতে পারবে। আর এই ক্লাসের পরে আমরা যখন ম্যাথমেটিক্স টার্মগুলো করবো তখন দেখবা যে কত মজা লাগতেছে, তাই না? যাই হোক, এখন আমরা বহুপদী নিয়ে কথা বলবো। বহুপদী কি?
আমাদের 3 নম্বর কোশ্চেনটা ছিল বহুপদী। আমাদেরকে এখন আমাদের যে অধ্যায়ের নাম বহুপদী রাশি, আমরা পর্যায়ক্রমে বহুপদীতে চলে আসছি। এখন আমরা বহুপদী কি এই সম্পর্কে জানবো। বলছে বহুপদী হচ্ছে বিশেষ ধরনের বহুপদী রাশি যাতে এক বা একাধিক পদ থাকে এবং পদগুলো এক বা একাধিক চলকের শুধুমাত্র অঋণাত্মক পূর্ণসাংখ্যিক ঘাত ও ধ্রুবকের গুণফল হয় হচ্ছে বহুপদীর রাশি। এখন হচ্ছে বহুপদীর মাত্রা কি জানতে হবে। বহুপদীর মাত্রা কি? আচ্ছা, আমরা মাত্রা বলতে কি বুঝি বলো তো একজন? গুড। মাত্রা হচ্ছে পাওয়ার, অর্থাৎ মাথার উপরে যে বসে থাকে টুপি। একটি বহুপদী রাশিতে যে পদগুলো আছে, রাশিতে যে পদগুলো আছে, এই পদগুলোর মধ্যে সর্বোচ্চ যে ঘাতটা থাকবে তাকে বলা হবে বহুপদীর মাত্রা। ফর এক্সাম্পল আমরা যদি জানি, আচ্ছা আমরা আমাদের মতো করে লিখি, ধরো 5x3 প্লাস 2x স্কোয়ার মাইনাস x টু দি পাওয়ার 7 প্লাস 6। ধরো এটা একটা বীজগাণিতিক রাশি, বলছে এটার মাত্রা কি? মাত্রা বলতে আমরা কি জানি, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ, এটা একটা পদ। এই পদগুলোর মধ্যে সর্বোচ্চ, এই পদের কোন পদের সর্বোচ্চ ঘাত আছে, কোন পদে দেখো তো তোমরা। এর সর্বোচ্চ ঘাত 3, 2, 7, তাহলে কোনটা হবে? অবশ্যই আমরা দেখতেছি এই পদে আমাদের কত ঘাত আছে? 7। অর্থাৎ এই 1, 2, 3 নম্বর পদে দেখতেছি আমাদের সর্বোচ্চ ঘাত। তাহলে এই বহুপদীর মাত্রা কত? মাত্রা হবে 7। তারপরে আমাদের কি কোশ্চেন ছিল? তারপরে কোশ্চেন ছিল বহুপদীর ধ্রুবক পদ কি? ধ্রুবক বহুপদী ধ্রুবক বহুপদীর ধ্রুবক পদ কোনটা? বহুপদীর ধ্রুবক হচ্ছে চলকবিহীন পদকে চলকবিহীন পদকে ধ্রুবক পদ বলে। কি বলছে দেখো তো? চলকবিহীন পদকে ধ্রুবক পদ বলে। অর্থাৎ আমাদের যদি এমন কোনো বীজগাণিতিক রাশি থাকে, এখানে চলক কোনগুলো বলো তো? চলক, এটা চলক, তাই না? চলকবিহীন পদ কোনটা আছে? এই যে সংখ্যা, এই সংখ্যাটা হচ্ছে একটি ধ্রুবক পদ। অর্থাৎ আমরা এর আগেও বলছিলাম যে কোনো সংখ্যায় একটি ধ্রুবক পদ, অর্থাৎ সংখ্যা থাকলে এটাকে আমরা নির্দিষ্ট মান, যেটা নির্দিষ্ট পরিবর্তনশীল নয়। এখানে x এর মান পরিবর্তনশীল নয়, x এর মান কত হবে আমরা জানি না। তাহলে x এর মান কত হবে আমরা জানি না। তাহলে যেটা মান নির্দিষ্ট, অর্থাৎ চলকবিহীন পদ, সেটা হচ্ছে ধ্রুবক পদ। এখন হচ্ছে বহুপদীর আদর্শ রূপ, যেটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, বহুপদীর আদর্শ রূপ কি বলতো? আমরা অনেকেই করছি, জানি, মানে করে ফেলছি, লিখছি, কিন্তু জানি না এটা বহুপদীর আদর্শ রূপ। আসলে না জানলে অনেক বিপদ। না জানলে আমরা উত্তর আমাদের সামনে থাকে, আমরা লিখে আসতে পারি না, তাই না? আচ্ছা বলো তো, বহুপদীর আদর্শ রূপ কাকে বলে? দেখো, বহুপদী আদর্শ রূপ কি? বহুপদী আদর্শ রূপ হচ্ছে বহুপদীকে ঘাতের অধ্যক্রম অনুসারে সাজানোকেই বহুপদী আদর্শ রূপ বলে। অর্থাৎ এমন একটা জিনিস আছে আমাদের, 2x² প্লাস 3x মাইনাস 4x⁵ প্লাস 2। দেখো আরেকটি একটু মিস্টেক হয়ে গেছে আমাদের। অধ্যক্রম অনুসারে ধ্রুবক পদ পর্যন্ত সাজানো হলো, ধ্রুবক পদ পর্যন্ত সাজানো হয়নি।
ধ্রুবক পদ পর্যন্ত সাজানোকেই কি বলে? বহুপদীর আদর্শ রূপ। অর্থাৎ দেখো ধ্রুবক পদ এটা, অর্থাৎ মানে বলছে যে ঘাতের অর্ধেক অনুসারী। দেখো তো এখানে সব থেকে বড় কি? এটা, তাহলে এটা আমাদের হচ্ছে -4x⁵, তারপর কি এটা, তাহলে হচ্ছে 2x² প্লাস তারপর কি 3x, তারপর কি +2। এই যে এটা হচ্ছে আমাদের বহুপদীর আদর্শ রূপ। আমরা কি শেষ করলাম? বহুপদীর আদর্শ রূপ। এখন আছে আমাদের বহুপদীর মুখ্য পদ এবং মুখ্য সহগ। কোশ্চেন কি ছিল? পরবর্তী কোশ্চেন ছিল বহুপদীর মুখ্য পদ। বহুপদীর মুখ্য পদ, তাই না? বহুপদীর মুখ্য পদ কি? বহুপদীর মুখ্য পদ হচ্ছে একটি বহুপদীতে গরিষ্ঠ ঘাত বিশিষ্ট পদকে বা সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকে মুখ্য পদ বলে। বহুপদীর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকে মুখ্য পদ বলে। তাহলে বহুপদীর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকে মুখ্য পদ বলে। সর্বোচ্চ, এখন আমরা একটা বহুপদী লিখে দেখি কি হয়। 4x² প্লাস 3x4 প্লাস 2x7 মাইনাস x9। আচ্ছা, আমরা একটু এটা এইভাবেই দেখি, আমরা জাস্ট লিখতেছি, এটা আমি নির্দিষ্ট নিজে নিজেই বানাচ্ছি, এইগুলো একটু বুঝে নিবা। তাহলে দেখো তো বলছে যে এটা একটা বহুপদী হলে এই বহুপদীর মুখ্য পদ কোনটি? এই বহুপদীর মুখ্য পদ কোনটি? দেখো, আর বলছি সর্বোচ্চ ঘাত। সর্বোচ্চ ঘাত কত? এখানে 2, 4, 7, 9, অবশ্যই 9 সর্বোচ্চ ঘাত। তাহলে মুখ্য পদ কোনটি? মুখ্য পদ হচ্ছে এটা। এখানে হবে -x⁹। স্যার মাইনাস কেন লিখলাম? পদ তো x⁹ না, এইটাই তো একটা পদ। এইখানে মাইনাস সাইন থেকে শুরু করে এই পর্যন্ত এটা হচ্ছে আমাদের পদটা। যদি প্লাস থাকতো তাহলে অবশ্যই লিখতাম না। আশা করি বুঝতে পারছো। তাহলে মুখ্য পদ, বহুপদীর সর্বোচ্চ ঘাত বিশিষ্ট পদকে মুখ্য পদ বলে। তাহলে মুখ্য সহগ কি? এখন আমরা মুখ্য সহগ দেখি। মুখ্য সহগ, আচ্ছা একটু বলো তো মুখ্য সহগ কি? মুখ্য সহগ হচ্ছে বহুপদীর মুখ্য পদের সহগকে মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলে। তোমরা কি বুঝছো বিষয়টা? তাহলে বহুপদীর মুখ্য সহগ হচ্ছে বহুপদীর মুখ্য পদের সহগকে মুখ্য সহগ বলে। বহুপদীর মুখ্য পদ কোনটি? মুখ্য পদ হচ্ছে এটা। এটা সহগ কত? এই জন্য আমি এখানে কোনো সংখ্যা ইন্ডিকেট করি নাই, যেটা তোমরা যারা বুঝো, যারা জানো যে স্যার এগুলো বলতে হয়, হ্যাঁ তোমাদের মতো অনেককেই বলতে হয়, যারা জানো না তারা জানো। এখানে কোনো সহগ আছে কি নাই? অবশ্যই আছে। এখানে সব কিছু নাই, তার মানে কত আছে? 1 আছে। তাহলে এই পদের সহগ কত? এই পদের সহগ হচ্ছে মুখ্য সহগ হচ্ছে 1। আশা করি বুঝছো। আচ্ছা, যদি এটা আমাদের মুখ্য পদ হইতো সহগ কত হইতো? 2। যদি এটা আমাদের মুখ্য পদ হইতো সহগ কত হইতো? 3। যদি এটা আমাদের মুখ্য পদ হইতো তাহলে সহগ কত হইতো? 4। অর্থাৎ যার সামনে হবে। ঠিক আছে? আচ্ছা, এটা আমাদেরকে জানতে হবে। আচ্ছা, তাহলে আমরা বেসিক্সের বহুপদী কি জানলাম, বীজগাণিতিক রাশি কি জানলাম, বীজগাণিতিক রাশিতে কি কি থাকে জানলাম। আমরা বহুপদীর যে রূপগুলো আছে, এক চলক বিশিষ্ট বহুপদী, দুই চলক বিশিষ্ট বহুপদী, তিন চলক বিশিষ্ট বহুপদী, সেগুলো আমরা এখন একটু আলোচনা করব। আচ্ছা, আমরা এক চলক বিশিষ্ট বহুপদী সম্পর্কে একটু দেখি। এক চলক চলক বিশিষ্ট বহুপদী। এক চলক বিশিষ্ট বহুপদী এটা কি? যে বহুপদী
রাশির একটা মাত্র চলক থাকবে, সেটা হচ্ছে এক চলক বিশিষ্ট বহুপদী রাশি। এক চলক বিশিষ্ট বহুপদী রাশিকে চিনার, এটার একটা কিছু চিনার আছে, রুলস আছে কিভাবে চিনতে হবে। যাই হোক, তাহলে দেখো এক চলক বিশিষ্ট বহুপদী রাশিকে চিনার হবে কি সি এক্স টু দি পাওয়ার পি। এখানে আচ্ছা দেখো সি সি সমান হচ্ছে সহগ, এক্স সমান হচ্ছে চলক, পি সমান হচ্ছে পাওয়ার। আচ্ছা দেখো কি বলছে, দেখো এক চলক বিশিষ্ট বহুপদী, এক চলক বিশিষ্ট বহুপদী হচ্ছে, এটাকে আমরা চিনব কিভাবে, এটা এই বহুপদীটাকে আমরা এইভাবে ফেলাই দিব। যদি এই কন্ডিশন আমাদের মিলে যায়, যদি এই কন্ডিশনটা আমাদের মিলে যায় যে কোনো বহুপদীতে, যে কোনো রাশিতে, তাহলে বুঝবো এটা এক চলক বিশিষ্ট। যদি না মিলে এটা এক চলক বিশিষ্ট বহুপদী না। ঠিক আছে, এক চলক বিশিষ্ট বহুপদীতে আমাদের সি হচ্ছে সহগ, তারপরে কি হচ্ছে, তারপরে কি হচ্ছে, বুঝো নাই, বুঝো নাই তোমরা, চুপ করে আসো কেন, কথা বলো। তো দেখো এক চলক বিশিষ্ট বহুপদীতে সি সহগ, এক্স চলক, পি পাওয়ার। গুড, বুঝলে ভালো, না বুঝলে আরো ভালো। দেখো এখন সি সহগ এক্স পি, আমাদের এখন আমরা একটু দেখি। আচ্ছা 3x², এটা কি বহুপদী? প্রথম কোশ্চেন, এটা কি বহুপদী? ইয়েস, এটা বহুপদী। কেন? এখানে সহগ আছে, এখানে চলক আছে, এখানে পাওয়ার আছে, তার মানে এটা বহুপদী। আচ্ছা 5, এটা কি বহুপদী? অবশ্যই এটা বহুপদী। কেমন বহুপদী? দেখো এখানে আমরা বলছি আমাদের সি সহগ 5, এক্স ইন্টু জিরো, এক্স ইন্টু জিরো। দেখো 5 হচ্ছে আমাদের সির মান, এক্স এর উপর জিরো পাওয়ার, তার মানে হচ্ছে 5 গুণন 1, তার মানে 5। তাহলে যদি কোনো একটা পূর্ণ সংখ্যা থাকে, সেটা আমাদের এক চলক বিশিষ্ট বহুপদী হতে পারে। কেমনে? এই কন্ডিশনে। কন্ডিশনটা কি? এখানে 5 এর সঙ্গে এক্স আছে, চলক আছে, কিন্তু চলকের উপরে পাওয়ারটা জিরো কারণ থাকার কারণে এটা 1 হয়ে গেছে। ক্লিয়ার? ক্লিয়ার তোমরা বুঝছো? আচ্ছা তাহলে দেখো বহুপদীর সঙ্গে কি করছিলাম, যে সকল অঋণাত্মক ঘাত, অঋণাত্মক ঘাত, এই যে ঘাতটা অঋণাত্মক হতে পারে না এবং ভগ্নাংশ হতে পারে না। একটা কথা মাথায় রাখো, যেমন আমাদের 7x½ এটা কি বহুপদী? 5x² এটা বহুপদী না? এটা তো বহুপদী। এটা কি বহুপদী? না, এটা কোনোদিনও বহুপদী না। বলছে সকল অঋণাত্মক আর পূর্ণ সংখ্যা হতে হবে, অঋণাত্মক সংখ্যা এবং পূর্ণ সংখ্যা, অর্থাৎ যে সকল সংখ্যা আছে 0 থেকে শুরু করে 1 2 3 4 5 6 7 8, যে কোনো সংখ্যা আমাদের পি এর মানটা হতে হবে। যদি পি এর মান অঋণাত্মক সংখ্যা আসে মাইনাস আসে, যদি অঋণাত্মক যে কোনো সংখ্যা আসে মাইনাস আসে, যদি তোমাদের ভগ্নাংশ আসে, যদি তোমাদের ভগ্নাংশ আসে, তারপরেও হবে না। অর্থাৎ যেখানে দেখবা কোনো বীজগণিতিক রাশির উপর যদি এমন থাকে, একটু যদি তোমাদের বীজগণিতিক রাশির উপর কোনো ভগ্নাংশ থাকে, ভগ্নাংশ থাকে, এটা কোনোই বহুপদী না। বহুপদী হওয়ার শর্ত কি? এটা বীজগণিতিক রাশির, এটাকে যদি জিরো হয় তাহলে এটা বহুপদী, বহুপদী। যদি এটা 1 2 3 4 5 6 অর্থাৎ অঋণাত্মক পূর্ণ সংখ্যা যদি এমন হয় 7x-2, এটা কখনোই বহুপদী হতে পাবে না, কারণ আমাদের কন্ডিশন মিলতেছে না। আমার কন্ডিশন যেটা আছে, শর্ত যেটা আছে, সেটা যাচ্ছে না। দুই চলক বিশিষ্ট বহুপদী, দুই চলক বিশিষ্ট, দুই চলক বিশিষ্ট বহুপদী। দুই চলক বিশিষ্ট বহুপদী কি? যে বহুপদী, যে বহুপদী দুইটি চলকের, যে বহুপদীতে দুইটি চলক, দুইটি চলক থাকবে, তাকে দুই চলক বহুপদী। একটু যদি ফ্ল্যাশ ব্রেকে যাও তাহলে দেখতে পাবা, তাহলে হচ্ছে ওখানে আমরা চলক কি পড়ছি, ধ্রুবক পদ কি পড়ছি, মুখ্য পদ কি পড়ছি, মুখ্য সহগ কি পড়ছি, বীজগণিতিক রাশি কি পড়ছি, সব কিছুই পড়ছি। এখন এই কথাগুলো আমাদের এখানে অ্যাপ্লাই করতে হবে। তাহলে দেখো দুই চলক বিশিষ্ট বহুপদী কি? যে বহুপদীতে দুইটা চলক থাকবে, দুইটা চলক। দুইটা চলক কি? ইংরেজি অ্যালফাবেটের
অ্যালফাবেটের শেষের দিকের এক্স ওয়াই জেডকে আমরা কি বলি, চলক হিসেবে বিবেচনা করি। তোমরা নিতে পারো চলক হিসেবে যে কোনো জিনিস নিতে পারো, কেউ কনফার্ম না, কিন্তু আমাদের প্রধানত ম্যাথে ম্যাথমেটিক্সে এরা এক্স ওয়াই জেডকে নিছে। তাহলে এক্স যখন একাই থাকবে এক চলক, যখন এক্স ওয়াইকে নিয়ে থাকবে দুই চলক, যখন এক্স ওয়াই জেড থাকবে তখন হবে তিন চলক। তাহলে আমরা তিন চলকে পড়ে যাচ্ছি, আমরা আগে দুইটা চলক নিয়ে কাজ করি। হ্যাঁ, এই এক্স ওয়াই যখন একসঙ্গে থাকবে তখন এটা হবে দুই চলক বিশিষ্ট সমীকরণ। দুই চলক বিশিষ্ট সমীকরণ কন্ডিশন কি, এর রুলস কি, সি এক্স টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ। এখানে কে কি, সি হচ্ছে তোমরা জানো, বলো তো, লিখলাম না, সি কি, পি এবং কিউ এটা কি পাওয়ার, পাওয়ার, আর এক্স ওয়াই কে চলো, গুড, বুঝতে পারছো? তাহলে দেখো সি এক্স পি টু দি পাওয়ার পি ওয়াই টু দি পাওয়ার কিউ, যখন আমরা এই কন্ডিশনটা কোনো একটা বীজগণিত রাশিতে ফেলে দেবো তখন এটাকে আমরা দুই চলক বিশিষ্ট পাবো। 3x4y প্লাস 2x3y 3 মাইনাস, আচ্ছা যাই হোক, মাইনাস 9। এটা দেখো তো, এখানে কয়টা চলক আছে, এক্স আছে ওয়াই আছে, তার মানে এটা দুই চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি, দুই চলক বিশিষ্ট একটি বহুপদী রাশি। এই বহুপদী রাশিতে দেখো তো, বহুপদী রাশিতে এখন তোমাকে যদি বলি এখানে মুখ্য পদ কোনটা, বলো তো মুখ্য পদ কোনটা? এখানে মুখ্য পদ কি আছে, এক্স টু দি পাওয়ার 4y। তাহলে এখানে ঘাত কত বলো তো, এই রাশিতে ঘাত কত, 4 আর 1 5। তারপর হচ্ছে এই রাশিতে ঘাত কত বলো তো, 3 3 6। তাহলে মুখ্য পদ কোনটা? অবশ্যই মুখ্য পদ এটা। সর্বোচ্চ ঘাত মুখ্য সহগ কোনটা? এটা না। এই যে তোমরা ভুল করো কেন, মুখ্য সহগ আমার কথার সাথে তাল মিলানো যাবে না। মুখ্য সহগ হচ্ছে এইটা, মুখ্য পদের সহগটাই তো মুখ্য সহগ, তাই না? হ্যাঁ, জি, এটাই। এখানে ধ্রুবক পদ কোনটা? ধ্রুবক পদ হচ্ছে এটা। যে কোনো সংখ্যা, যে কোনো সংখ্যা থাকবে সেটা হচ্ছে ধ্রুবক পদ। বুঝা গেছে? বুঝা গেছে? কাজ কি ক্লাস শেষে একবার দিয়ে দিব? আচ্ছা, আগে আমরা তিন চলকটা শেষ করে নিই, তারপরে এক চলক, দুই চলকের, তিন চলকের কাজ দিব। দেখো, তিন চলক বিশিষ্ট বহুপদী কাকে বলে? তিন চলক বৈশিষ্ট্য বহুপদী কাকে বলে? যে বহুপদীতে তিনটি চলক থাকবে তাকে তিন চলক বিশিষ্ট বহুপদী বলে। তিন চলক বিশিষ্ট বহুপদী বলে। তিন চলক বিশিষ্ট বহুপদী কন্ডিশন কি আমাদের? সি, আচ্ছা তিনটা চলক কি কি হতে পারে? এক্স ওয়াই জেড। এর কন্ডিশন কি? সি, সহগ সি, এক্স পি ওয়াই কিউ জেড আর। এখানে সি সহগ, পি কিউ আর কি বলতো? পাওয়ার এক্স ওয়াই জেড। এটাকে চলো, বুঝছো তোমরা? বুঝছো? তাহলে আমরা একটা তিন চলক বিশিষ্ট বহুপদী লিখি। তাহলে কি লিখি? 9x কিউব প্লাস 3x স্কোয়ার 6x স্কোয়ার প্লাস 3x মাইনাস 3x ওয়াই জেড স্কোয়ার 3 4। আচ্ছা দেখো তো, এখানে তিন চলক বহুপদী কোনটা? এটাতে তিনটা চলক আছে না? কয় চলক আছে? তিন চলক। এই তিনটা চলক, এটা হচ্ছে তিন চলক বহুপদী। যখন তিনটা চলক একাধিক থাকবে, একাধিক চলক থাকবে, ওই তিন চলক সবগুলোর কথা, মুখ্য পদ, মুখ্য সহগ, মুখ্য সব কিছুই সেম। আচ্ছা যাই হোক, আমাদের একটু মাথা ঘাঁটাতে হবে। আমি কিছু বাসার কাজ দিই, সেই কাজগুলো তোমরা প্র্যাকটিস করবা। এই কাজগুলো প্র্যাকটিস করলে দেখবে যে তোমাদের সব কিছু হয়ে যাচ্ছে। বুঝতে হবে, পড়তে হবে, প্রচুর পড়তে হবে, প্রচুর পড়তে হবে। আচ্ছা, তোমাদের একটু বইটা থেকে আমি এতক্ষণ যেগুলো আলোচনা করলাম এগুলো হচ্ছে আমাদের বহুপদী রাশি, একদম বেসিক্স, একদম বেসিক্স। আমরা নেক্সট ক্লাসে অবশ্যই আমরা নেক্সট ক্লাসে অধ্যায় শেষ করে ফেলব। হ্যাঁ, তোমাদের
কাজ 2x² মাইনাস 3x প্লাস 1 এটার মাত্রা ধ্রুবপদ মুখ্যপদ মুখ্য সহগ বের করবো। দেখো এই যে এই বীজগণিত রাশিটার এখান থেকে মাত্রা ধ্রুবক পদ মুখ্য সহগ বের করবো। ঠিক আছে গুড। আচ্ছা তাহলে এই একটা কাজই থাকলো।